ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ মৃত্যু বিশিষ্টদের হয়রানিতেই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সিইসিকে চিঠি দিয়ে অভিযোগ খারিজ বিরোধী দলনেতার। এসআইআর হয়রানি রাজ্যের মানুষ দেখছেন, কমিশনকে যত চিঠি দেবেন ততই বিচ্ছিন্ন হয়ে যাবেন বিরোধী দলনেতা। পাল্টা তোপ কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারী রাজ্যের বিতর্কিত মামলায় বিবেচনাধীন বিরোধী দলনেতা, কিন্তু তিনি নির্বাচন কমিশনের পিআরও চাকরিতে জয়েন করেছেন, এখনো তো সেরকম খবর পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন, তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না, কারণ যুক্তি নেই। আর সঙ্গে সঙ্গে আর একটা চিঠি বিরোধী দলনেতা বা বিজেপির তরফ থেকে যাচ্ছে, যখন কোনো মানুষকে নামের বানানের একটা অক্ষর ভুলের জন্য এপ্রান্ত ওপ্রান্ত ছুটে বেড়াতে হচ্ছে, তারা তো দেখতে পাচ্ছেন কি ঘটছে। ফলে শুভেন্দু অধিকারী যত এই ধরনের চিঠি লিখবেন, বাংলার মানুষের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হয়ে যাবেন। শনিবার রাতে পোলের হাট, রবিবার সকালে শানপুকুর। আইএসএফ তৃণমূল সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি। ভোটের আগে গরম ভাঙড়। শনিবার রাতে সংঘর্ষ, রবিবার সকালেও তুলকালাম। আইএসএফ তৃণমূলের ঝামেলায় ভোটের আগে গরম দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনিপুকুর। রবিবার সকালে এখানে ছিল রাস্তার উদ্বোধন উপলক্ষে তৃণমূলের অনুষ্ঠান। তার আগেই ধুন্ধুমার। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় আইএসএফ এর লোকজন। আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করে। এই অভিযোগ মানতে নারাজ আইএসএফ। তাদের পাল্টা দাবি, চিনিপুকুরের পাশেই নিমকুড়িয়ায় তাদের রক্তদান শিবির চলছিল, সেখানে তৃণমূল হামলা চালায়। ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে। বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটাতে কোথায় গেছে। এটাকে আমরা মেনে নেব না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। এত রক্তদান শিবির হয়েছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। ভাঙড়ের শানপুকুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পোলের হাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। শনিবার রাতে এখানকার কেসেরাইটে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ বাধে। সামনেই বিধানসভা ভোট, তার আগে দেওয়াল দখল নিয়ে বিবাদ, তার জেরেই ঝামেলা। আইএসএফ এর পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে একটা সন্ত্রাস সৃষ্টি করে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিককে বলবো, এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও, না হলে তোমরা যে খেলায় নেমেছো আমাদেরকে বাধ্য করো না ওই খেলায় নামতে। আমরা কিন্তু চুরি পড়ে বসে নেই। শাক দিয়ে মাংস ঢাকা দেওয়ার চেষ্টা করছে, যে দেয়াল লিখনের জন্য হয়েছে। দেয়াল লেখা নিয়ে এখানে কোনো ঘটনা নয়, তৃণমূলের দাদাগিরি মস্তানি এর জন্য এই ঘটনা ঘটেছে। তারা সবসময় ভাবছে যে আমরা সরকারে আছি, আমরা মস্তানি করেই চালাবো, আমরা যা বলবো যা করবো তাই মেনে নেবে। এখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তারা এই অন্যায় আর মানবে না। গত কয়েকদিনে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। 4 জানুয়ারি 2026 কাঠালিয়ায় আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। 2 জানুয়ারি 2026 বিবিরাইটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গরম হয়ে ওঠে এলাকা। এরপর শনিবার রাতে এবং রবিবার সকালে গোলমাল। ভাঙড়ের এই দুই জায়গায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। হাতে মাত্র আর কয়েকটা মাস, তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন আর 26শে ভোটের লড়াইয়ে প্রচারে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। যুযুধান দুপক্ষ, তৃণমূল বিজেপি। তবে সন্দেশখালীতে শুরু হলো তৃণমূলের দেওয়াল লিখন। 26শে ভোটের লড়াইয়ে প্রচারে সন্দেশখালীতে তৃণমূলের দেওয়াল লিখন শুরু। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কি ছবি ধরা পড়লো? দেখো প্রিয়াঙ্কা, এই যে সন্দেশখালীর নাম কিন্তু বারবার খবরের শিরোনামে উঠে এসেছে।
24 সালে লোকসভার ভোটেও কিন্তু আমরা দেখেছি যে সন্দেশখালীর যে ইস্যু, সেই ইস্যুকে সামনে রেখে যে লোকসভার ভোট হয়েছে, সেই ভোটে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র বেশ কয়েক হাজার ভোটে তৃণমূল পিছিয়েছিল বিজেপির পক্ষ থেকে। এবং সেই কারণেই কিন্তু এবার 2024 সাল 26 সালে যেহেতু বিধানসভার ভোট, সেই জন্য 2026 সাল পড়ার থেকে শুরু থেকেই কিন্তু তৃণমূল একদম ঝাঁপিয়ে পড়েছে তাদের স্বমহিমায়, এবং তারা তাদের যে জায়গা, সেই জায়গা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং তারা দেয়াল লেখা থেকে শুরু করে প্রচার শুরু করে দিয়েছে। তাদের যেটা বক্তব্য যে প্রার্থীটা তাদের কাছে কোনো বড় বিষয় না, প্রার্থী দল যাকে ঘোষণা করবে সেই দলের প্রার্থী, এবং তাকেই জেতানো। তৃণমূলের পক্ষে কর্মী থেকে সমর্থক যাদের, তারা সেই প্রার্থীকেই জেতাবে, এবং সেই কারণে তৃণমূল যাতে এই সন্দেশখালীতে আবার যাতে জিততে পারে, সেই কারণে তারা একদম প্রচারে নেমে পড়েছে। এবং বিভিন্ন জায়গায় তারা দেয়াল লেখা থেকে শুরু করে প্রচারও শুরু করে দিয়েছে। শুধু নাম ঘোষণা হলেই তাদের নামটা বসিয়ে দেবে, এমনটাই তাদের দাবি। তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপি ভয় পাচ্ছে বলে আমাদের আইপ্যাকের অফিসে হামলা চালিয়েছে ইডি দিয়ে। তার মানে বুঝতে হবে যে বিজেপি ভয় পাচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল আসবে, তাই ইডি হামলা চালিয়েছে আইপ্যাকের অফিসে। আমরা মনে করি ভোটের দামামা সেদিন বেজেছে যেদিন এসআইআর শুরু হয়েছে, এবং এত কম সময়ে এসআইআর হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রস্তুত, ভোট যখন হবে তখন আমরা তৈরি আছি। এখানে আজকে দেওয়াল লেখা শুরু হলো। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তার হয়ে লড়বে। আমরা তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু করেছি, এবং আমরা মনে করি আগামী দিনে যেই প্রার্থী হোক সন্দেশখালী বিপুল ভোটে জিতবে। আসছি পরের খবরে। প্রয়াত প্রবীণ পিডিএস নেতা সমীর পুততুণ্ড দীর্ঘ রোগভোগের পর 74 বছর বয়সে জীবনাবসান। বার্ধক্যজনিত সমস্যায় 19 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল রাত 11:15 নাগাদ জীবনাবসান। দক্ষিণ 24 পরগনার আদি বাড়ি থেকেই হবে শেষকৃত্য। ভর্তি হয়েছিলেন গত 19 তারিখ। না তো সিওপিডি ছিল, স্মোক করতে, সেটাই মূল সমস্যা ছিল। তার সঙ্গে ডায়াবেটিস ইত্যাদি ছিল। আমাদের দীর্ঘ 42 বছরের যৌথ জীবন। তার আগের থেকে আমার লিডার, ছাত্র আন্দোলন থেকে আমাদের সম্পর্ক। তার অবদানের, প্রত্যক্ষ অবদানের একটা অবশেষণ। প্রথমে এখান থেকে আমাদের বাড়িতে যাবে, তারপরে সেখান থেকে আমাদের পার্টি অফিস, সেখানে যাবে। 2001-এর বিধানসভা ভোটের আগে সিপিআইএম ছাড়েন পিডিএফ, দল গড়ে বুদ্ধদেবের বিরুদ্ধে ভোটে লড়েন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতাকে সমর্থন। সমীর পুততুণ্ডুর প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেল পোস্টে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। নদিয়ার সোনার দোকান মালিক ঋণে ডুবে, আর এদিকে তার দোকানে যে বীমা রয়েছে সেটা 1 কোটি টাকারও বেশি। এই বীমার টাকা পেতেই দোকান থেকে নগদ ও সোনার উপর গয়না চুরির গল্প। শান্তিপুরের পুলিশ তদন্ত শুরু করার পরেই পর্দাফাঁস। ভাঙা হয়েছে শাটারের তালা, কাটা হয়েছে লোহার কোলাপসিবল গেট। নদিয়ার শান্তিপুরের একটি সোনার দোকানে চুরি। এই মর্মে শনিবার অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। তদন্ত শুরু হতেই পর্দাফাঁস। পুলিশ জানিয়েছে কোনো চুরিই হয়নি। যে গয়নাগুলি চুরি গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে তা উদ্ধার হয়েছে সোনার দোকানের মালিকের বাড়ি থেকে। তাহলে পুলিশকে তুমি মিথ্যে কথা বলেছো, আর স্পেসিফাই করে এটা আমি নিজের মনে করে এমনি বলে ফেলেছি। এটা আমি ভুল করে বলে ফেলেছি। আমি আসলে জানতাম না যে অ্যাকচুয়ালি চুরি হয়েছিল দোকানে, কিন্তু মালগুলো আমি ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে বাড়িতে মালগুলো রাখা ছিল আগে। সোনাগুলো কোথা থেকে উদ্ধার হলো? আমাদের বাড়ি থেকে। তোমার বাড়ি দিয়ে এলো চোর যে সোনাগুলো? হ্যাঁ, এটা আমার পুরোটাই আমার ভুল। আমি আমার বাবার কাছে না জেনেই ভুল করে মিডিয়ার সামনে তাড়াহুড়ো করে বলি। শান্তিপুর রেলবাজার এলাকায় ক্ষিতীশচন্দ্র পালের সোনার দোকান। শুক্রবার মাঝরাতে এই সোনার দোকানের গেট ভেঙে লুট করা হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় জানানো অভিযোগে দাবি করা হয় 400 গ্রাম সোনার গয়না, 1.5 কেজি রূপো এবং নগদ 1 লক্ষ টাকা চুরি গিয়েছে। তদন্তে নামে পুলিশ। তারা জানিয়েছে দোকানে থাকা স্পাই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা গিয়েছে যে পরিমাণ গয়না চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে তা দোকানে মজুতই ছিল না। এরপরে দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানে তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। পুলিশ জানতে পারে
বাজারে কয়েক লক্ষ টাকা ঋণ রয়েছে সোনার দোকানের মালিকের। এদিকে 1 কোটি টাকার বেশি বীমা রয়েছে দোকানটির। এই বীমার টাকা পেতেই চুরির গল্প সাজানো হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে শনিবারই সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ। এরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল। বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা এগুলো রিকভার করি। তার 50 লাখ টাকার মতো ঋণ আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করানো। শনিবার জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় সোনার দোকানের মালিককে। নদিয়ার শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ঘাটালের সরকারি গাছে কোপ, পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানতে নারাজ। একের পর এক গাছে কোপ, পরপর সরকারি গাছ সাফ। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য 8, তার মধ্যে অন্যতম বিবেকানন্দ সিংহ রায়ের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। একটি দুটি নয়, অভিযোগ ঘাটাল 1 নম্বর ব্লকের মনোহরপুরের শ্যামসুন্দর এলাকার প্রায় 15টি সরকারি গাছ কাটা হয়েছে। শুক্রবার রাতে এই গাছগুলি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ভ্যান আটকায় পুলিশ। এখানে গাছ কাটা চলছে, মানে ওদেরকে জিজ্ঞেস করলাম গাছ কে কাটছে, তখন ওরা মানে এখানে আমাদের যে বিজেপি বোর্ড পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়ের নেতৃত্বে এখানে প্রায় 10 থেকে 15 খানা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা এসে ধরি, আমার নজরে যখন আসলো তখন আমি এলাকার মানুষজনকে ডেকে নিয়ে আসি যে গাছ কেন এখান থেকে কেটে নিয়ে যাবে, আমার এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এ তো ফরেস্টের গাছ। ফরেস্ট এখানে চিন্তা ভাবনা করবে কোথায় গাছ কাটবে, কি করবে, এবং এর একটা সুষ্ঠু মীমাংসা হোক। বিভিন্ন গাছের গোড়া দেখুন এলাকার মানুষরা কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে, সেই গাছগুলো কাটা হয়েছে। আর ওই যেটা নিজামুদ্দিন গাছটা কেটেছিল কাঁচা গাছ, সেই গাছটা আমরা হচ্ছে গাড়িতে লোড করেছি। প্রধান সাহেব আমাকে পারমিশন দিয়েছে, সেই মর্মে এখানে আমি গাছ তুলতে এসেছি, আমি গাছ কাটতে আসি। এখানকার পঞ্চায়েত মেম্বার অভিযোগ করেছে যে হচ্ছে বিনা পারমিশনে গাছ কাটা হচ্ছে, সেই জন্যই গাছটা তারা তুলেছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। যুব দিবসে স্বামীজি স্মরণ, 164তম জন্মবার্ষিকীতে বিবেকানন্দকে শ্রদ্ধা। বেলুড়ে প্রভাত ফেরির পর মঙ্গল আরতি, দিনভর বেদপাঠ স্তবগানেও স্বামীজি স্মরণ। কামারপুকুরেও সকাল থেকেই ভক্তদের ভিড়। যুব পুরুষকে প্রণাম সিমলা স্ট্রিটের বাড়িতে। যুব দিবসে স্বামীজি স্মরণ, বিবেকানন্দ স্মরণে বার্তা প্রধানমন্ত্রীর। যুব দিবসে স্বামীজি স্মরণ, বিবেকানন্দ স্মরণে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি স্মরণে বঙ্গ বিজেপি, জন্মবার্ষিকীতে বিবেকানন্দকে শ্রদ্ধা। সিমলা স্ট্রিটের বাড়িতে সুকান্ত মজুমদার মিছিল করে সিমলা স্ট্রিটের বাড়িতে শুভেন্দু অধিকারীও। আমাদের যুব নেতা যারা তারা যুব বিবেক যাত্রা করবে, তাদেরকে একটাই বার্তা থাকবে যে আগামী দিনে যুব সমাজের হাতে যদি কাজ চায়, যুব সমাজের হাতে যদি ইনোভেশন চায়, যুব সমাজের হাতে যদি শিল্পায়ন চায়, তাহলে পরে স্বামী বিবেকানন্দের যে নীতির কথা বলে গেছে সেই নীতির উপর আধারিত সরকার যেরকম কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছে, সেই ধরনের সরকার পশ্চিমবঙ্গেও দরকার। আমরা চাই যে পশ্চিমবঙ্গে এমন একটি সরকার তৈরি হোক যে সরকার আগামী দিনে বিবেকানন্দের চিন্তাধারাকে বাস্তবায়িত করবে। যুব দিবসে স্বামীজি স্মরণ, স্বামীজি স্মরণের তৃণমূল। জন্মবার্ষিকীতে বিবেকানন্দকে শ্রদ্ধা। সিমলা স্ট্রিটের বাড়িতে শশী পাঁচা। মানুষ আসে এবং বিশ্বাস রাখেন অফ ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ম্যান, এই হচ্ছে স্পিরিট। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই মানে যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। বিবেকানন্দ স্মরণেও তুঙ্গে তরজা। অভিষেকের নামে তৃণমূলের পোস্টারে তরজা।
স্বামীজি সিমলা স্ট্রিটের বাড়ির পাশেই পোস্টার, তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির। পাল্টা পদ্মকে তুলোধনা তৃণমূলের। অযথা রাজনীতি কুরুচির পরিচয় বলেই পাল্টা তো। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। কিন্তু সেই আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক অনেক ব্যানার হোর্ডিং দিয়ে আমার নামটা লিখতে দিয়ে না। আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন। এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। তার ব্যাখ্যা শুধু তাতে তার কষ্ট হচ্ছে কেন? আমরা এখানে স্বামীজির বক্তব্য এবং আজকের জন্মদিবস উপলক্ষে স্বামীজির কথা এইটা নিয়ে চর্চা হবে। আসি পরের খবরে। নদিয়া জেলা হাসপাতালে সিসিইউ বিল্ডিং, 24 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। কৃষ্ণনগরে সরকারি কলেজ, সেই কলেজে নতুন স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন। কৃষ্ণনগরের শক্তিনগরে নদিয়া জেলা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। সরকারি এই হাসপাতালে এবার নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। সম্প্রতি এই ইউনিটের উদ্বোধন করা হয়। আমাদের মতো গরিব মানুষ আমরা খুব খুশি। আমরা নার্সিংহোম বহন করতে পারবো না, এখানে বাড়ির কাছে ভালো চিকিৎসা পাবো এই আশা রাখি। আমরা খুব খুশি হয়েছি। এতদিন হাসপাতালের একটি ছোট ঘরে চালু ছিল 11 বেডের সিসিইউ পরিষেবা। এবার আউটডোর বিল্ডিং এর 4 তলায় 24 বেডের আলাদা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এই 4 তলায় এক্স-রে, ইকো এবং ইসিজি করা যাবে। নতুন ফ্যাসিলিটি, প্রায় ডাবল দ্য ক্যাপাসিটি। 16টা বেড আমরা পিওর সিসিইউ হিসাবে ইউজ করব, আর 8টা বেড স্টেপ ডাউন হিসাবে। আর এখানে আমাদের একটা মোবাইল ইউএসডি ইউনিট, মোবাইল এক্সরে সবকিছু থাকছে। প্রত্যেকটা বেড ইজ আ সেলফ কন্টেইনড ইউনিট, যেখানে আপনাকে শিফট করে ট্রলিতে পেশেন্ট না নিতে হয়। সো ইট ইজ আ বিগ স্টেপ ফরওয়ার্ড। এটাতে যত ভালো ফ্যাসিলিটি আমরা দিতে পারি ততই নদিয়ার জন্য বেটার। নদিয়ার কৃষ্ণনগরের আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে নতুন স্মার্ট ক্লাস এর উদ্বোধন করা হয় শনিবার। দ্রুত ক্লাস চালু হবে। সব কলেজে স্কুলে আছে, আমাদেরটাও আমরা খুব চাইছিলাম যে এটা হোক। আমাদের স্মার্ট ক্লাসরুম ওপেন হলো, এতে আমরা হয়তো সবাই মিলে ভালোভাবে ক্লাস করতে পারবো। এই কলেজে স্মার্ট ক্লাস চালু রয়েছে একটি রুমে। কলেজ পড়ুয়ার সংখ্যা 850। তাদের দাবি, এতজনের জন্য একটি ক্লাসরুম যথেষ্ট নয়, আরেকটি রুমের প্রয়োজন ছিল। শনিবার সেটারই উদ্বোধন হয়। প্রচুর সুবিধা হবে, কারণ আমাদের যে একটা স্মার্ট ক্লাসরুম ছিল তাতে সেমিনার বা কোনো ক্লাস একটা ডিপার্টমেন্ট চালু করলে অন্য ডিপার্টমেন্টরা করতে পারতো না। তো আর একটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আশা করবো অনেক উপকৃত হবে আমরা এই ক্লাসরুমের জন্য। মহামিত্র আমাদের কলেজকে একটি স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য এমপি ল্যাডেড ফান্ড থেকে প্রায় 19.5 লক্ষ টাকা মূলত দিয়েছিলেন। এই নেটের মাধ্যমে পুরো তারা সমস্ত পৃথিবীর পড়াশোনাটা এই স্মার্ট ক্লাসরুমে বসে করতে পারবে, এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে কলেজকে এইরকম একটি উপহার দেওয়ার জন্য। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। টয় ট্রেনে জঙ্গল সাফারি প্রায় 5 বছরেরও বেশি সময় পর চালু হলো শিলিগুড়ি জাংশন এবং কার্শিয়াং এর গয়াবাড়ির মধ্যে, সৌজন্যে দার্জিলিং হিমালয়ান রেল। চাও বাগান, জঙ্গলের বুকে কুচিকচিক। টয় ট্রেনে ফের শুরু হলো জঙ্গল সাফারি। প্রথম দিনেই জমজমাট। पहली बार जा रही हूँ, मजा आ रहा है बहुत। मैं अपनी बहन और दादा दादी के साथ जा रही हूँ। শিলিগুড়ি জংশন এবং কার্শিয়াং এর গয়াবাড়ি, এর মধ্যে পড়ে 3টি স্টেশন।
পাহাড়ি পথে দুপাশে চা বাগান আর জঙ্গল। করোনার সময়ে অর্থাৎ 2020 থেকে এই রুটে বন্ধ হয়ে যায় জঙ্গল সাফারি। পর্যটনের মরশুমে ফের টয় ট্রেনে জঙ্গল সাফারি চালুর উদ্যোগ নেয় দার্জিলিং হিমালয়ান রেল। একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলায় ঠিক হয় শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন ছুটবে খেলনা গাড়ি। এরপর রবিবার থেকে পরিষেবা শুরু। টয় ট্রেনের 3টি কামরার মধ্যে 2টি থাকছে বেসরকারি সংস্থার হাতে। সেখানে থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মাথাপিছু খরচ 2199 টাকা। বাকি একটি কামরার মাথাপিছু ভাড়া 1000 টাকা। আমরা 21 জন আছি, পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। পিকনিক হিসাবে আমরা প্রথম এনজয় করতেছি। আজকে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ये सारा अनुभव हमारे सिलीगुड़ी के लोगों के लिए बहुत एक नया तरह का अनुभव रहेगा और ऐसा यादगार अनुभव रहेगा जो कि ट्रेन, पहाड़ और पिकनिक ये तीनों मिला करके एक ऐसा अनुभव रहेगा हमारे लोगों के लिए जो वो जीवन भर कभी नहीं भूल पाएंगे। বেসরকারি সংস্থার হাত ধরে ফের পর্যটকদের জন্য নয়া পরিষেবা চালু করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি, মাঝে শুকনা, রংটং, তিনধারিয়া, তিনখানা স্টেশন ক্রস করে ট্রেন গিয়ে পৌঁছবে একেবারে গয়াবাড়িতে। মাঝে থাকছে বিনোদনের আয়োজন। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।